আমি অবাক হয়ে আমার দিদির কথা শুনছিলাম, যে আমাকে সেই সত্যিটা বলছিল, যার কারণে সে পুরো গ্রামে বদনাম হয়েছিল। শৈশবেই বাবা মা মারা যান, তাই আমি ছোটবেলা থেকেই বড় দিদির বাড়িতে থাকছি। জামাইবাবু এবং দিদি দুজনেই কালো, তাই তাদের সমস্ত ছেলে মেয়েই কালো। কিন্তু দিদির ছোট মেয়ে তার অন্য ভাই বোনদের থেকে সম্পূর্ণ আলাদা। সে সাদা রঙের পুতুলের মতন, যে বাড়ির অন্যদের থেকে পুরোপুরি আলাদা। পুরো গ্রামের লোকেরা তাকে নিয়ে মজা করত, যে হয়তো আমার দিদি ও জামাইবাবু মেয়েটিকে কোনো মন্দির থেকে নিয়ে এসেছে। দিদি আর জামাইবাবু সারা জীবন কারো কথায় কর্ণপাত করেনি, শুধু বলতো যে এ আমাদেরই মেয়ে। কিন্তু দিদি তাকে অন্য ভাই বোনদের থেকে বেশি আদর করত। এমনকি তার জামা কাপড়ও অন্য ভাই বোনদের থেকে আলাদা। দিদি ওকে দিয়ে বাড়ির কাজও করাতো না। আমি প্রায় অবাক হয়ে ভাবতাম যে কেন দিদি অন্যদের তুলনায় এর এত বেশি যত্ন নেয়। এমনকি সে কাদায় খেললেও দিদি তাকে কোলে তুলে নিত এবং সারা দিন তাকে কোলে করেই ঘুরত। এমনকি দিদি প্রায় মেয়েকে নিয়ে যেখানে কাজ করত সেই হাবিলিতে যেত, সেখানে অন্য ছেলে মেয়েদের কখনো নিয়ে যেত না। ধীরে ধীরে বাচ্চাটি বড় হতে থাকে, আর আমারও বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে এলাম। একবার আমি অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম, যে দিদি কোনো কারণ ছাড়াই জোরে জোরে কাঁদছে, যেন তার আপন কেউ মারা গেছে। আমি হাজারবার জিজ্ঞেস করলেও সে কিছুই বলতে রাজি হলো না। দিদির কান্না আমার মনের মধ্যে অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। এই সময়ে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যে এখন দিদি তার মেয়ের থেকে একটু দূরে দূরে থাকছে। সেই মেয়ের নাম দিব্যা। এখন সে বড় হয়েছে এবং বড় হওয়ার পর তার রং রূপ আরো ফুটে উঠেছে। যে তাকে একবার দেখে তাকে আবার দেখতে অবশ্যই তার মন চাইবে। কেউ মানতেই চাইতো না যে সে আমার দিদির মেয়ে। এভাবেই কিছু সময় কেটে গেল। একদিন গ্রামে শোরগোল পড়ে গেল যে আমার দিদির সেই ফর্সা মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। গ্রামের সবাই বলছিল, আর সেই মেয়ে মুখ কালো করে দিয়ে গেছে, যাকে খুব যত্ন করে পালন করেছিল। এই খবর শুনে আমিও তাড়াতাড়ি করে দিদির বাড়িতে গেলাম। দিদি তার মেয়ে দিব্যার কথা মনে করে কাঁদছে, আর জামাইবাবুর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু লক্ষ্য করলাম যে দিদি জামাইবাবু দুজনেরই মুখ ফ্যাকাশে। কিছু একটা ঘটেছে যা তারা সবার কাছ থেকে লুকাচ্ছে। তারা একে অপরের সাথে চোখে চোখে কথা বলছিল, যেটা আমাকে খুব অবাক করে। আমি সারা দিন ভাবলাম দিদিকে জিজ্ঞাসা করব যে কি ব্যাপার, কিন্তু সারা দিন কেউ না কেউ আসতেই থাকলো। তাই ভাবলাম রাতে দিদির সাথে কথা বলবো। তারপরে সন্ধ্যায় আমি দিদিকে জিজ্ঞাসা করার সময়ে আমার স্বামী এসে উপস্থিত। আমার শাশুড়ির শরীর খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দুই একদিনের পরে এসে জিজ্ঞেস করব ভেবে আমি আমার স্বামীর সাথে চলে গেলাম। কিন্তু আমার ভাগ্য এমন খারাপ যে আমার শাশুড়ি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং এতেই তার প্রাণ গেল। শাশুড়ি আমাদের ছেড়ে চলে গেলে পুরো বাড়ির দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। তাই দিদির কাছে যে দিব্যার ব্যাপারটা জিজ্ঞাসা করতে হবে, সেটাই আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গেল। দিদি মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসতো। আমি বুঝতে পারতাম দিদি আর জামাইবাবু খুব টেনশনে। প্রায় রাতেই তারা দুজনেই কোথাও চলে যেত। দিদির ছেলেমেয়েরাও জানতো না রাতে তাদের বাবা মা কোথায় যায়। এখন আমার সন্দেহ হলো যে দিদি কিছু খারাপ কাজ করছে না তো। দিন দিন দিদির উপর আমার সন্দেহ বাড়ছিল। তারপর একদিন এমন হলো যে দিব্যা ফিরে এলো, কিন্তু সে একা না। তার সাথে যে ছেলেটি এলো তাকে দেখে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। সে আমাদের গ্রামের হাভেলির ছোট মালিক, যে পুরো গ্রামের মেয়েদের স্বপ্নের রাজপুত্র। সে যখনই গ্রামের রাস্তা দিয়ে যেত তাকে দেখে গ্রামের অর্ধেক মেয়ের মন নেচে উঠত। সে লম্বা চওড়া সুদর্শন যুবক। একটা জিনিস আমাদের সবাইকে অবাক করে দিয়েছিল, যে সে কেন দিব্যাকে পালিয়ে বিয়ে করলো। সে এত বড় পরিবারের ছেলে, যদি একবারও তার সম্বন্ধ পাঠাতো, দিদি এবং জামাইবাবু খুশি হয়ে দিব্যার সাথে তার বিয়ে দিয়ে দিত। কিন্তু দিদি দিব্যাকে ছোট মালিকের সাথে দেখেই মাথায় চাপড়াতে লাগলো আর গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বলল, দিব্যা, তুই এ কি কাজ করেছিস? সারা দুনিয়ায় তুই একেই পেলি। দিদি দিব্যাকে দেখে খুশি হয়েছিল, কিন্তু ছোট মালিকের সাথে দিব্যাকে দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। দিদি পড়ে যাওয়ার সাথে সাথে দিব্যা এগিয়ে এসে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু আমার জামাইবাবু নিষেধ করেন এবং দিব্যাকে চলে যেতে বলেন। পুরো গ্রাম অবাক চোখে এই দৃশ্য দেখে বলছিল,
এদের সাহস কত! যে বাড়িতে সারা জীবন কাজ করেছে সেই বাড়িতে মেয়ের বিয়ে হয়, খুশির বদলে কেমন কাঁদছে। জামাইবাবু দিব্যার হাত ধরে তাকে বাড়ি থেকে বের করে দেন। দিব্যা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যায়, যা দেখে এক মুহূর্তের জন্য আমার হৃদয় গলে গেল। কিন্তু পরের মুহূর্তেই দিদির অবস্থা চোখের সামনে ভেসে উঠল। দিদির অবস্থা এত খারাপ ছিল যে অনেকক্ষণ তার জ্ঞানই ফেরেনি। সন্ধ্যায় দিদির চোখ খুললেই প্রথম কথা বলল, দিব্যা কোথায়? দিদির প্রশ্নের উত্তরে জামাইবাবু বলছিলেন যে দিব্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এ কথা শুনে দিদি আবার জোরে জোরে কাঁদতে লাগলো এবং প্রলাপ বকতে থাকলো, দিব্যার বাবা, আমরা পাপ করেছি, আমরা কিছুই করতে পারিনি, আমাদের পাপ হয়েছে, আর এটা শুধু পাপ না, পাপের উপরে পাপ। এই সব বলতে বলতে দিদি আবার অজ্ঞান হয়ে গেল। কিন্তু আমার মাথায় দিদির কথাটা ঢুকে গেল, দিদি এমন কি বড় পাপ করেছে যার কারণে সে এভাবে কাঁদছে আর বারবার অজ্ঞান হয়ে পড়ছে। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি সেই রাত সেখানেই থাকলাম, যাতে পুরো সত্যিটা জানতে পারি। কারণ আমার সিক্স সেন্স বলছে যে দিদি আমাদের সবার কাছ থেকে কিছু তো লুকাচ্ছে। গ্রামবাসীরা অনেকক্ষণ এসে দিদির অবস্থা জানতে চাইলো, আর সবাই বলল, ছেলেদের এত বড় ঘর, এমন জামাই পেয়ে তোমার খুশি হওয়া উচিত। সবাই এমন জামাই চায়, আর তুমি কান্না করে যাচ্ছ। লোকেদের কথা শুনে দিদি আবার কাঁদতে শুরু করতো আর মাথা চাপড়াতে থাকতো। দিদির অবস্থা দেখে আমি আর কাউকেই ভিতরে আসতে দিলাম না। যে আসতো তাকেই বলতাম যে দিদি ঘুমাচ্ছে। দিদির কাছে বসে ছোটবেলার কথা, বাবা মায়ের কথা বলতে থাকি। আমরা দুই বোন সারা দিন অনেক কথা বললাম। আমি রাতের খাবার রান্না করলাম। রাতে দিদি সবার আগে শুয়ে পড়ে। অনেক রাতে দিদিকে খাট থেকে উঠতে দেখি। জানি না দিদি খাট থেকে উঠে কোথায় যাচ্ছে। আমি চোখ বন্ধ করে পড়ে রইলাম। আমি শুধু দেখতে চাই যে সে কোথায় যায় এবং কি করে। যখন দিদি নিশ্চিত হলো যে আমি ঘুমিয়ে পড়েছি, তখন সে ঘরের সিন্দুকের কাছে গিয়ে আঁচলের বাঁধা চাবি দিয়ে সেটা খুলতে লাগলো। আমার হঠাৎ মনে পড়লো যে দিদি এই বাক্সটা কখনোই কাউকে ছুঁতে দিত না। দিদির আমার দিকে পিঠ করে বসে বাক্স থেকে কিছু একটা বের করছিল। আমার মনে হতো দিদি নিজের গয়না এই সিন্দুকে রাখে, তাই কাউকে হাত দিতে দিত না। আমার খুব সন্দেহ হতো সিন্ধুকে এমন কি আছে যে দিদি সেটা কাউকে ছুঁতেও দিত না। আমি চুপচাপ শুয়ে দেখতে থাকলাম সিন্ধুক থেকে কি বের করে। দিদি সিন্ধুক থেকে এক এক করে জিনিস বের করতে লাগলো, আর আমি দেখে অবাক হয়ে গেলাম। প্রথমে দিদি কিছু জামা কাপড় বের করলো, যেগুলো খুব ছোট বাচ্চাদের। তারপর ধীরে ধীরে জামা কাপড়ের সাইজ বড় হতে লাগলো, সেগুলো সবই মেয়েদের জামা। এরপর দিদি খেলনা বের করতে লাগলো, যেগুলো কিছু প্লাস্টিকের আর কিছু মাটির তৈরি। আমার মনে পড়লো এগুলো সবই ছোটবেলায় দিব্যা পড়তো, আর কিছু খেলনাও ছিল, কিন্তু দিব্যার কাছে কখনো এসব খেলনা দেখিনি। এরপর ছবির পালা এলো। দিদি ছবিগুলো দেখতে লাগলো। প্রথম দিকের ছবিগুলো দিব্যার ছিল, কিন্তু পরের ছবিগুলো আমি চিনতে পারছি না। আমি এতটাও দূরে ছিলাম না যে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরেও আমি সেই ছবি মেয়েটিকে চিনতে পারছি না। কিন্তু সে দিদি আর জামাইবাবুর মতোই দেখতে, তার গায়ের রঙও দিদি আর অন্য বাচ্চাদের মতোই। দিদি একটা কাপড় মাটিতে বিছিয়ে তার উপরে জিনিসগুলো রাখতে শুরু করে এবং সাথে সাথে সেই জিনিসগুলো বাঁচতে শুরু করে এবং কান্না করতে থাকে। তারপর দিদি সব জিনিস পুটলি করে উঠে দাঁড়িয়ে আমার দিকে ফিরলে আমি সঙ্গে সঙ্গে চোখ বুজলাম, কারণ আমি দেখতে চাই দিদি কোথায় যায়। দিদি সেটা উঠিয়ে উঠোনে গিয়ে মাটিতে রাখলো আর তাতে কেরোসিন ঢেলে দিল। পুরো জিনিসগুলো জ্বালিয়ে দেবার আগেই আমি তাড়াতাড়ি এগিয়ে দিদির হাত ধরলাম। আমাকে দেখেই দিদির মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি কিছু জিনিস তুলে দিদিকে নিয়ে ভিতরে এলাম। দিদিকে খাটের উপরে বসিয়ে জল খেতে দিলাম। দিদি মাথা নিচু করে চুপচাপ বসে আছে, যেন তার কোনো গোপন রহস্য ধরা পড়ে গেছে। আমি উঠে আবার বাইরে গিয়ে দেখলাম কেউ জেগে নেই তো। যখন নিশ্চিত হলাম যে সবাই ঘুমাচ্ছে, তখন আমি দিদিকে প্রশ্ন করলাম, যা আমার মনে অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। আমি দিদিকে বললাম, দিদি আমাকে সব সত্যি করে বলো। গত কয়েকদিন ধরে তোর মনোভাব আমার কাছে খুব অদ্ভুত লাগছে। কিছু একটা আছে যা তুই আমার কাছ থেকে লুকাচ্ছিস। আমি জানি যে তুই আমার কাছ থেকে দিব্যার ব্যাপারে কিছু একটা লুকাচ্ছিস। প্লিজ দিদি, আমাকে সব কিছু খুলে বল।
কয়েকদিন ধরে তোর অবস্থাও কেমন অদ্ভুত হয়ে গেছে। মাঝে মাঝে হঠাৎ কাঁদতে শুরু করিস, কখনো চুপচাপ থাকিস, আবার কখনো অজ্ঞান হয়ে পড়িস, আর এখন এগুলোতে আগুন লাগাচ্ছিস। তোর এইসব কাজে আমার সন্দেহজনক লাগছে। এই কথা বলার সাথে সাথে দিদি আবার কাঁদতে লাগলো। আমি দিদিকে চুপ করিয়ে বললাম, দিদি, এটা কান্নার সময় নয়, প্লিজ আমাকে সব খুলে বল। সব খুলে বললে তোর মনও হালকা হবে। আমার কথা শুনে দিদি বলল, তেমন কিছু না, তুই যা ভাবছিস সেটা তোর মনের ভুল। দিদি আমাকে সত্যিটা বলছে না, তাই আমি আবারও আমার কথার পুনরাবৃত্তি করলাম, কিন্তু সে কিছুই বলতে রাজি হলো না। তখন আমি দিদিকে বললাম যে তুই হয়তো দিব্যাকে ওর গায়ের রঙের কারণেই বেশি ভালোবাসতিস। তোর অন্য ছেলেমেয়েরা সামান্যতম ভুল করলেও তুই তাদের কত মারধর করতি। এর মানে তুই কি তোর অন্য সন্তানদের ভালোবাসতিস না? তোর ভালোবাসা কি শুধুমাত্র দিব্যার জন্যই ছিল? তুই কেমন মা? দিদি, তুই কিভাবে নিজের সন্তানদের মধ্যে পার্থক্য করতি? সন্তান কালো হোক বা সাদা, তারা তাদের বাবা মায়ের কাছে সমান ভালোবাসা পাওয়ার যোগ্য। মা বাবা তাদের সকল সন্তানকে সমান ভালোবাসাই দেয়, তাদের প্রতি বৈষম্য করে না। আমার কথায় দিদির চোখ জলে ভরে গেল। তারপর ধীরে ধীরে দিদি আমার কাছে সত্য প্রকাশ করতে শুরু করলো। আমাকে এমন একটা রহস্যের কথা বলে যা আজ পর্যন্ত সবার কাছ থেকে গোপন ছিল। দিদি যত তার রহস্য খুলছিল, আমার মুখ ততই হ্যাঁ হতে লাগলো। দিদি আমাকে বলছিল যে 18 বছর আগে যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম, সেই সময় হাভেলিতে মালকিনের কাজ করতাম। তখন মালকিনও প্রেগনেন্ট ছিলেন। তখন তার ছেলে অঙ্কিতের বয়স 4 বছর। আমার মনে আছে, একবার অঙ্কিত তার মাকে বলেছিল যে সে একটি ছোট্ট বোন চায়। ছোট্ট বাচ্চার বলার ধরন আমার খুব ভালো লেগেছিল, কিন্তু মালকিন এই কথা শুনে কাঁদতে শুরু করেন। আমি ভাবতে লাগলাম, বড় লোকেরাও কি তাদের মেয়ের ভাগের জন্য ভয় পায়? তারাও কি শুধুই ছেলে চায়, মেয়ে চায় না? গরিব মানুষেরা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে, কারণ তারা মেয়ের বিয়েতে খুব বেশি যৌতুক দিতে পারে না। কিন্তু এত বড় লোকদের ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করার কারণ কি? তারা তো তাদের মেয়ের বিয়ে খুব ধুমধাম করে অনেক যৌতুক দিয়ে দিতে পারে। দিন এভাবেই কেটে যাচ্ছিল। তারপর আমার প্রসবের সময় হলো। আমি একটা মেয়ে সন্তানের জন্ম দিলাম। একই রাতে মালকিনও একটি সন্তানের জন্ম দিয়েছিল। চারদিক থেকে অভিনন্দনের আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু আমি মালিক এবং মালকিনের মুখে কষ্টের ছাপ স্পষ্ট দেখতে পেলাম। কিন্তু আমি বুঝতে পারছিলাম না তাদের এত দুঃখের কারণ কি। আমরা গরিব, তবুও মেয়ের জন্মের আমরা খুশি। আর এই তাদের প্রথম মেয়ে, তবুও কেন তাদের মন খারাপ? আমি ভাবলাম আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে মালকিনের সাথে কথা বলবো। সেখান থেকে আমি এসে ঘুমিয়ে পড়লাম। দুদিন পরে মালকিন আমাকে তার রুমে ডাকেন। আমি একটু অবাক হয়েছিলাম, কিন্তু আমি আমার মেয়েকে কোলে নিয়ে তার ঘরে গেলাম। সেই সময় আমি সেখানেই কাজ করতাম। আমার মেয়েও জন্ম সেই বাড়িতেই হয়েছিল, কিন্তু আমি আগে কখনো মালকিনের ঘরে যাইনি। আজ প্রথমবারের মতো আমাকে মালকিনের ঘরে আসতে হয়েছে। তাই আমার চোখ একেবারে ছানাবড়া হয়ে গেল, কারণ রাজা সম্রাটদের মতো মালকিনের ঘর ছিল। আমার চোখ পড়ল বিছানার উপর রাখা অসংখ্য গহনার উপর, যেন 7 রাজার গুপ্তধন। আমি সব দিকে হতবাক এবং একই সাথে ভয়ও পেয়ে গেলাম। মালকিন কেন এই সমস্ত গহনা বের করেছে? কিছু কি হারিয়ে গেছে? আর তারা কি আমাকে সন্দেহ করছে? তবুও আমার চোখ সোনার স্তূপের দিকে আটকে গেল, যার আলোয় আমার চোখ ঝলসে গেছিল। মালকিন এগিয়ে এসে আমাকে বসতে বললেন। আমি মালকিনের দাসী, তাই সেখানেই মাটিতে বসলাম। মালকিন আমার হাত ধরে তার বিছানায় বসিয়ে বললেন, রূপালী, দয়া করে তোমার সন্তান আমাকে দাও। ভগবানের নামে দিব্যি করে বলছি, আমাদের দিক থেকে কোনো দিন কোনো সমস্যা হবে না। আমি তোমার মেয়েকে নিজের মেয়ে হিসেবে পালবো। এ কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। কোলে থাকা মেয়েকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। ও তখন ওর বুড়ো আঙ্গুল চুষতে ব্যস্ত। আমি ঘাবড়ে গিয়ে বললাম, মালকিন, আপনার নিজেরই তো একটা মেয়ে আছে, তাহলে আমার এই কালো মেয়েকে কেন দরকার? আমার কথা শুনে মালকিন এমন ভাবে কাঁদতে লাগলেন যেন আমি তার কষ্টের পাহাড় হাতে রেখেছি। কাঁদতে কাঁদতে বললেন, রূপালী, বাধ্যবাধকতা কাউকে দেখে না। মালকিনের চোখে কষ্ট স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মালকিন আবার আমার সামনে হাত জোর করে বললেন, রূপালী, আমার মেয়েকে তুমি নিয়ে যাও এবং তোমার মেয়ে আমাকে দাও।
মালকিন আমার সামনে অনুনয় বিনয় করছিলেন। আমি কিছু বলার আগেই মালকিন আমার পায়ের কাছে বসে আমার পা ধরলেন এবং মিনতি করতে লাগলেন, রূপালী, প্লিজ আমাকে তোমার মেয়ে দাও। এত বড় প্রাসাদের মালিক আমার পায়ের ধরে বসে আছেন, এই ভেবে আমার পা কাঁপতে লাগলো। আমি তাড়াতাড়ি মালকিনকে তুলে তাকে বিছানায় বসিয়ে জল খেতে দিলাম। কিভাবে তাকে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। মালকিন কিছুটা শান্ত হলে তিনি আবার বলতে লাগলেন, আমি তোমার মেয়ের বিয়ে এমন পরিবারে দেব যে সকলে হ্যাঁ হয়ে থাকবে। তোমার ছেলের বিদেশে পড়তে পাঠাবো, তুমি চাইলে আমার সব গহনা নিয়ে যাও, শুধু আমার মেয়ের সাথে তোমার মেয়ে বদলে নাও। আবারও মালকিন ভেঙে পড়লেন। আমি আবার মালকিনকে জিজ্ঞাসা করলাম, মালকিন, এর কোনো তো কারণ আছে যে আপনি আপনার এত সুন্দর মেয়ে আমার এই কালো মেয়ের সাথে বদলাতে চান, আর আমার স্বামীও কিছুতেই রাজি হবে না। তখন মালকিন বলতে শুরু করেন, তার চোখে কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। মালকিন বললেন, বাবা মায়ের পাপের শাস্তি অনেক সময় সন্তানের ভোগ করতে হয়, আর সেরকমই আমার মেয়েকেও তার বাবার পাপের শাস্তি ভোগ করতে হবে, যেটা ওর বাবার অজান্তেই ঘটেছিল। সেদিন আমি আর তোমার মালিক একটা বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলাম। চারিদিকে খুব ঘন কুয়াশা, এত ঘন কুয়াশা যে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। ঠিক তখনই কোথা থেকে হঠাৎ আমাদের গাড়ির সামনে একটা মেয়ে এসে হাজির। সে ছিল সর্দার বংশের মেয়ে। মেয়েটা খুব সুন্দর, এত সুন্দর যে তাকে দেখলেই মনে হবে জলপরি। সকালে সর্দাররা বিচার সভা ডাকলেন। পুরো এলাকার গ্রামগণ্যরা জড়ো হলেন। সর্দাররা তাদের মেয়ের খুনিকে ক্ষমা করতে মোটেও রাজি ছিলেন না, আর ক্ষমা করবেই বা কিভাবে? 3 পুরুষ পরে এই হলো তাদের ফ্যামিলির প্রথম মেয়ে। সেই মেয়েটি পরিবারের চোখের মণি, কিন্তু যা ঘটে গেছে তা পরিবর্তন করা যাবে না। তবে এটাও সত্য যে যা ঘটেছে তা ইচ্ছাকৃতভাবে ঘটেনি, অনিচ্ছাকৃতভাবে। তারপর বিচারে এক অদ্ভুত সিদ্ধান্ত হলো। সবার সিদ্ধান্ত হলো, আমাদের পরিবারে যখনই কোনো মেয়ের জন্ম হবে এবং সেই মেয়ের বয়স যখন 18 বছর হবে, তখনই মেয়েটিকে সর্দারের হাতে তুলে দেওয়া হবে। সর্দার মেয়ের সাথে তার যে কোনো ছেলের বিয়ে দিতে পারে, বা তাকে বাড়ির চাকরানি বানাতে পারে, অথবা তার ইচ্ছে হলে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। কিন্তু শর্ত হলো যে সেই মেয়েটা সর্দারের মেয়ে রাধার মতো সুন্দরী হতে হবে। দেখেছো তো, আমাদের মেয়েটাও খুব সুন্দরী, যেন মনে হয় পরী। এই বলে মালকিন তার মেয়েকে কোলে করে আমাকে দেখালেন। আমি মালকিনের মেয়ের দিকে একটু তাকালাম। সে সত্যিই খুব সুন্দর, যেন চাঁদের টুকরো। এরপর আমি আমার মেয়ের দিকে তাকালাম। আমি আকাঙ্ক্ষা করতাম, কিন্তু আমি আমার হৃদয়ের টুকরোকে কিভাবে কাউকে দিতে পারি? সন্তান কালো হোক বা সাদা, সে তার বাবা মায়ের জীবন। অনেক ভেবেচিন্তে রাজি হলাম মালকিনের সাথে মেয়ে বদলানোর জন্য, যেন তিনি পৃথিবীর শেষ সম্পদ খুঁজে পেয়েছেন। মালকিন সাথে সাথে আমার মেয়েকে কোলে তুলে নিয়ে তার নিজের মেয়েকে আমার কোলে তুলে দিলেন। আমার মেয়েকে কোলে নেওয়ার সাথে সাথেই মালকিন তাকে খুব আদর করতে লাগলেন। আর আমি তো ফর্সা সুন্দর এই কাঁচের পুতুলকে আদর করতেও ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল সে হয়তো আমার ভালোবাসায় নোংরা হয়ে যাবে। তার মেয়েকে আমার কোলে দেওয়ার সাথে সাথেই মালকিন ব্যাগ ভরে অনেক গহনা দিলেন আর বললেন, এগুলো তুমি পারবে। প্রতিদিন তোমার মেয়ের সাথে দেখা করতে এসো, আর অবশ্যই আমার মেয়েকে সাথে নিয়ে এসো। এভাবে আমরা দুজনেই আমাদের নিজ নিজ মেয়েকে দেখতে পাবো। কিন্তু আমরা এই বাচ্চাদের সত্যিটা বলবো না। মেয়েরা বড় হয়ে যখন বিয়ে হবে তখন তাদের সত্যিটা বলবো। মালকিনের এই কথায় আমি হ্যাঁতে মাথা নেড়ে হ্যাঁ বললাম। বাড়ি আসার পর আমি তো জামাইবাবুকেও রাজি করিয়েছিলাম। প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমার অনেক বোঝানোর পরও রাজি হয়। এভাবে আমাদের বাড়িতে একজন রাজকন্যা বড় হতে লাগলো, আর আমার মেয়ে প্রাসাদের মধ্যে জীবন কাটাতে লাগলো। আমি মাঝে মাঝে আমার মেয়ের সাথে দেখা করতে রাজপ্রাসাদে যেতাম এবং দিব্যাকেও সঙ্গে নিয়ে যেতাম। ও মালকিনের ছেলে অঙ্কিতের সাথে খেলতো। আমি তাকে খেলতে দিতাম, কারণ তারা দুজন ভাই বোন। প্রাসাদ থেকে ফিরে আমি আমার মেয়ে অর্থাৎ রচনার কিছু জামা কাপড় এবং খেলনা নিয়ে আসতাম, এবং সেগুলি মেয়ের স্মৃতিচিহ্ন হিসাবে তার কিছু ছবি সহ রাখতাম। যখন আমি আমার মেয়েকে খুব মিস করতাম, আমি তার খেলনা এবং ছবি দেখতাম। আমি দিব্যাকে নিজের মেয়ের মতোই বড় করেছি। তার চেয়েও বড় কথা, আমি কখনোই দিব্যাকে অনুভব করতে দেইনি যে আমি তার আসল মা নই। দিব্যাও আমাকে তার আসল মায়ের মতো ভালোবাসতো। অন্যদিকে মালকিন ও রচনাকে খুব ভালোবাসতো।
মায়ের আদরে উভয় মেয়েই নিজ নিজ পরিবারে সুখী। তারপর মেয়েরা ধীরে ধীরে বড় হতে থাকে। দিব্যা এবং রচনা যখন 18 বছর বয়সী হয়, বিচার সভার দেওয়া সিদ্ধান্ত অনুসারে সর্দার পরিবারের রচনাকে দেখতে এসেছিল। কিন্তু রচনাকে দেখার সাথে সাথে তারা রচনাকে তাদের সাথে নিতে অস্বীকার করে, কারণ সিদ্ধান্ত হয়েছিল যে কেবল সুন্দরী মেয়েই সর্দারের সাথে যাবে, কালো এবং সাধারণ দেখতে কেউ নয়। মালিক এবং মালকিন তাদের টাকারও অফার করেছিলেন, বলেছিলেন আপনারা যদি আমার মেয়েকে নাই নিয়ে যান তবে আমাদের থেকে কিছু গয়না এবং টাকা উপহার হিসাবে নিন। কিন্তু তারা টাকা এবং গয়না নিতে অস্বীকার করে। আমিও খুব অবাক হয়েছিলাম যে কেন এরা গহনা এবং টাকা নিতে অস্বীকার করছে। এই প্রশ্নের উত্তর পরের দিনই পেলাম। মালকিনের বিকট চিৎকার শুনে আমি দৌড়ে ঘরের ভিতরে ঢুকলাম। তারপর আমারও আর্তনাদ বেরিয়ে এলো, কারণ রচনার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তারা তাদের মেয়ের প্রতিশোধ মেয়েকে দিয়েই নিয়েছে। আমি খুব কেঁদেছিলাম, মালকিনও হাউমাউ করে কেঁদেছিলেন। সর্বোপরি তিনিও রচনাকে মেয়ে হিসেবে লালন পালন করেছিলেন। সময় ধীরে ধীরে কাটতে লাগলো এবং আমরা রচনার দুঃখ থেকে স্বাভাবিক অবস্থায় ধীরে ধীরে ফিরে এলাম। কিন্তু এরপরে আবার আমাদের উপর দুঃখের পাহাড় নেমে এলো যখন দিব্যা বলল যে সে মালকিনের ছেলে অঙ্কিতকে বিয়ে করতে চায়। তারা একে অপরকে ভালোবাসে। সত্যিটা ওর কাছে প্রকাশ করতে পারেনি, কারণ রচনার ঘটনা ঘটা খুব বেশি দিন হয়নি। সর্দাররা যদি সত্যটা জানতে পারে তবে হয়তো দিব্যাকেও তুলে নিয়ে যেতে পারে। আমি আর তোর জামাইবাবু তাকে অন্যভাবে বোঝানোর অনেক চেষ্টা করেছি। দুই ভাই বোন কিভাবে একে অপরকে বিয়ে করতে পারে, এটা অনেক বড় অপরাধ। কিন্তু সে আমাদের কথা না শুনে একদিন বাড়ি থেকে পালিয়ে গেল। আগে জানতাম না যে দিব্যা অঙ্কিতের সাথে পালিয়ে গেছে, কিন্তু ওর সাথে অঙ্কিতকে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। দিব্যা সেই অঘটন ঘটিয়েছে যেটা আমরা থামাতে চেয়েছিলাম। দিদি আমাকে পুরো সত্যটা বলার পর অঝরে কাঁদতে লাগলো। দিদির প্রতি আমার করুণা হলো যে দিদির মনের মধ্যে কত কষ্ট সহ্য করে আছে। সে মানুষের উল্টাপাল্টা কথা শুনেছে। এটাও সত্যি যে মালকিন তার প্রতিশ্রুতি পূরণ করেছে। তিনি দিদির ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভালো স্কুলে ভর্তি করিয়েছিলেন এবং তাদের আরো পড়াশোনার ইচ্ছা রাখতেন। এখন যেহেতু অঙ্কিত আর দিব্যার বিয়ে হয়ে গেছে, তাই সত্যটা লুকিয়ে কোনো লাভ নেই। আমি দিদিকে বোঝালাম, তুই তোর মালকিনের সব কিছু বল। দিদি আমার কথা মেনে নিয়ে পরের দিন সকালে আমরা মালকিনের প্রাসাদে পৌঁছাই। তারা সেই সময় নাস্তা করছিল। এবার দিদি মাথা নত না করে আরামে মাথা তুলে মালকিনের সামনে চেয়ারে বসে বলল, মালকিন, আজ আমি আপনাকে একটি সত্যি কথা বলতে এসেছি। সেটা হলো দিব্যা অঙ্কিতকে বিয়ে করেছে, আর এটা ভয়ানক অপরাধ। ভাই বোন কিভাবে একে অপরকে বিয়ে করতে পারে এটা আপনাদের জানানো খুবই জরুরি, তাই খুব ভোরে চলে এসেছি। দিদির কথা শুনে মালকিনের মুখে হাসি ফুটে উঠল এবং দিদি সেটা দেখে খুব অবাক হলো। এত বড় ভয়ানক কথা শোনার পরও তার মুখে হাসি ফুটে উঠল কিভাবে? মালকিন বললেন, আমি জানি রূপালী দিব্যা আর অঙ্কিত বিয়ে করেছে, কিন্তু আজ আমি তোমাকে আরো একটি সত্যি কথা বলবো। অঙ্কিত আমার নিজের ছেলে না, সে তোমার মালিকের বন্ধুর ছেলে। তোমার মালিকের বন্ধু এবং তার স্ত্রী দুর্ঘটনায় মারা গেলেও অঙ্কিত প্রাণে বেঁচে যায়। তারপর থেকে তোমার মালিক অঙ্কিতকে নিজের ছেলে হিসাবে মানুষ করে। আমিও অঙ্কিতকে খুব ভালোবাসতাম এবং তাকে কখনো বুঝতে দেইনি সে আমার নিজের ছেলে নয়। আর আমি জানি দিব্যাও অঙ্কিত বিয়ে করেছে। এই বিয়ে আমি সানন্দে মেনে নিয়েছি। এভাবে আমার মেয়েও সবসময় আমার সাথেই থাকবে। দিদি চোখ বড় বড় করে মালকিনের দিকে তাকিয়ে রইল। তার মুখ সাদা হয়ে গেছে, চোখের দীপ্তি চলে গেছে। মনে হচ্ছিল তার থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। মালকিন উঠে আমার বোনের পা ছুঁয়ে বললেন, রূপালী, আমি তোমার কাছে ঋণী যে তোমার কারণে আমার মেয়ে আজ আমার কাছে ফিরে এসেছে। কিন্তু আমি ক্ষমা চাই যে তোমার মেয়ে আর এই পৃথিবীতে নেই। কিন্তু মনে হচ্ছিল দিদির শরীরে যেন প্রাণ নেই। কিছু না বলে সে প্রাসাদ থেকে বেরিয়ে এলো। তার চোখে জল। আকাশের দিকে তাকিয়ে দিদির মুখ থেকে একটাই কথা বেরিয়েছিল, আমার লোভের কারণে ঈশ্বর আমাকে অনেক বড় শাস্তি দিয়েছেন। কিন্তু আমি মনে করি আজ আবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে। গরিবের ভাগে অপমান, অসম্মান, একাকিত্ব, বেদনাই এসেছে। এবারও বড় লোকেরই জিত হয়েছে। আমার দিদি তার মেয়েকে হারিয়েছে, গোটা গ্রামের বেশি কথা শুনেছে
এবং তার মেয়ে পালিয়ে বিয়ে করেছে এই অপবাদও তার ভাগ্যে জুটেছে। দিদি চুপচাপ ওখান থেকে উঠে এসেছে। আমি ওর চোখের জল স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সারাটা পথ ভাবতে লাগলাম, খুশির অধিকার কি শুধু বড়লোকেরই? বন্ধুরা, এই গল্পে ভুল কে ছিল, রূপালী নাকি রূপালীর মালকিন? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।